এবারের নির্বাচনের মতো নির্বাচন বোধহয় বাংলায় এর আগে কখনো হয়নি। অনেকেই বলছেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার বেশ কিছুটা ব্যাকফুটে। মানুষ তৃণমূল কংগ্রেসের, অন্তত দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসের ওপর বীতশ্রদ্ধ। এমনিতেই 15 বছর ধরে সরকার চালানো একটা দল, তার বিরুদ্ধে একটা মতামত তৈরি হওয়া স্বাভাবিক। এবং পাশাপাশি এসআইআর এর ফলে যে বিপুল সংখ্যক ভোটার বাদ গেছে, তার মধ্যে একটা বড় সংখ্যক সংখ্যালঘু ভোট বাদ গেছে, ফলে তার ধাক্কাও পড়বে তৃণমূল কংগ্রেসের ওপর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যে বিপুল সাংগঠনিক শক্তি, তার উপর এখনই ভরসা হারাতে রাজি নন অনেকেই। তারা বলছেন বিজেপির অনেক কিছু আছে, কিন্তু সেগুলো প্রচারে। বুথে যে সংগঠন, বুথ সংগঠন দরকার নির্বাচনে জেতার জন্য, সেটা বিজেপির কাছে নেই। এবং শুধু তার অভাবেই বিজেপিকে নিশ্চিতভাবে এবারে সাফল্য পাবে এই রকম একটা জায়গায় অনেকেই রাখতে চাইছেন না। মত তো দুরকম থাকবেই। গণতন্ত্রের মজাই হচ্ছে এটা যে নির্বাচনের ফল বেরোলে বোঝা যাবে মানুষ আসলে কাকে বেছে নিতে চাইছেন। একটা অভিমত ওপরে ওপরে পাওয়া যায়, এবং এটা নিয়েও কোনো সন্দেহ নেই, শহরতলি অঞ্চলে, আরবান সেমি আরবান এলাকাগুলোতে একটা তৃণমূল বিরোধী হাওয়া সাধারণ মানুষের মধ্যে কিন্তু স্পষ্ট চোখে পড়ছে, একদম স্পষ্ট। এবং মানুষের সঙ্গে কথা বললে সেটা কিছুটা বোঝা যাচ্ছে, টিপিক্যাল কিছু জায়গা ছাড়া। আমি যেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই, আমার যে অবজারভেশন, তা হলো সাধারণ মানুষ তাদের মতামত দিতেই পারেন, কিন্তু শীর্ষ নেতৃত্ব, এই উভয় দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্য থেকে বা তাদের কাজকর্ম থেকে, তারা যে নীতি নির্ধারণ করেছেন নির্বাচনে জেতার জন্য, সেখান থেকে আপনাদের কি মনে হচ্ছে? আদৌ কে কতটা নিশ্চিত? মুখে সরাসরি জনসভায় দাবি করবেন, কেউ বলছেন আমরা 170টা জিতব, কেউ বলছেন 200-র উপরে তৃণমূল কংগ্রেস ভোট পাবে, মানে শীর্ষ নেতৃত্বের কথাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহর কথাই বলছি ধরুন। কিন্তু তারপরেও যখন তাদের বিভিন্ন কাজকর্ম দেখছি, সেখানে আমার কোথাও মনে হচ্ছে যে না, বিরোধী দল বিজেপি তারা এবারে সত্তা দখল করবে, এই ব্যাপারে তাদের কাজকর্ম থেকে আদৌ মনে হচ্ছে না তারা নিশ্চিত। বরং বেশ কিছু পদক্ষেপ তারা করছেন যেগুলো তৃণমূল কংগ্রেসের চটিতে পা গলানোর মতোই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মুখেও এমন কিছু শোনা যাচ্ছে যা থেকে মনে হচ্ছে যে তারা যথেষ্ট আশঙ্কায় আছেন, যে তারা নিজেদের জয় এ ব্যাপারে 100% নিশ্চিত নন। কেন আপনাদের বলি, শুক্রবার দিনটা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিজেপির ইস্তেহার প্রকাশিত হবে, সংকল্পপত্র। এই ইস্তেহারে বিজেপি কি বলছে সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল এবারের নির্বাচনে। কারণ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তার 10 প্রতিজ্ঞা সামনে এনেছেন। আমরা দেখেছি কংগ্রেস তার নির্বাচনী ইস্তেহারে পর্যন্ত প্রত্যেক মহিলাকে 2000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে। অর্থাৎ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের যে ধাঁধা, সেখান থেকে বেরোতে পারেনি, সেই চটিতেই পা গলিয়েছে। বিজেপি সেটা করে কিনা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ ছিল বিষয়টা। কারণ দেখুন, বিজেপির নেতারা অনেকেই বলছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কেন বন্ধ হয়ে যাবে, আমরা ক্ষমতায় আসলেও লক্ষ্মীর ভাণ্ডার চলবে। কারণ তারা মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডারের যদি সরাসরি বিরোধিতা করেন তার একটা প্রভাব মহিলা ভোটের ওপর পড়তে পারে, এবং সেটা তারা চাইছেন না। বিজেপির রাজ্য নেতারা যেরকম এর আগে জোর গলায় বলেছেন সংখ্যালঘু ভোট আমাদের চাই না, ঠিক সেভাবে মহিলাদের ভোট চাই না তারা বলতে পারেন না। তাহলে তো এমনিতেই তারা হেরে বসে থাকবেন লড়াইয়ের আগেই। কিন্তু মুখে লক্ষ্মীর ভাণ্ডারের সপক্ষে বলা, বা লক্ষ্মীর ভাণ্ডার আমরা ক্ষমতায় আসলেও চলবে এটা বলা, আর লিখিতভাবে সেটার প্রতিশ্রুতি দেওয়া। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কত দিচ্ছেন, 1500, আমরা দেব 3000, এটা বলা মানে বিজেপির যে সার্বিক অর্থনীতি, বা আমি আপনাদের যদি আরও স্পেসিফিক্যালি বলি, নরেন্দ্র মোদীর যে নিজস্ব অর্থনীতি, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর যে অর্থনীতি চালু হয়েছে আমাদের দেশে, যেটাকে আমি একাধিক জায়গায় মোদিনমিক্স বলেছি, এই ভাতা দেওয়ার বিষয়টা কিন্তু সেই মোদিনমিক্সের বিরোধী। কিন্তু নির্বাচনের কথা মাথায় রেখে, এর আগে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূল কংগ্রেসকে নিঃসন্দেহে নির্বাচনী সাফল্য দিয়েছে, 24-এর নির্বাচনের ফলাফলের কথা মাথায় রেখেই সম্ভবত বিজেপিকেও অফিসিয়ালি লিখিতভাবে এই তৃণমূল কংগ্রেসের চটিতে পা গলাতে হলো পশ্চিমবঙ্গের মাটিতে। এবং শুধু তাই নয়, 1500 পান, আমরা আসলে 3000 দেব, এই ভঙ্গিতে গলাতে হলো। এক অর্থে এটা তৃণমূল কংগ্রেসের নীতিকেই অনুসরণ করা, যার বিরুদ্ধে লড়ছেন রাজনৈতিকভাবে।
তার নীতিকেই অনুসরণ করতে বাধ্য হচ্ছেন। এর কোনো অ্যান্টিডোট বিজেপি কিন্তু নিয়ে আসতে পারলো না। বিজেপি এই প্রচার অনেকবার করেছেন, বিজেপির একাধিক স্তরের নেতা, যে ভাতা দিয়ে উন্নতি হয় না, আমরা যদি আসি তাহলে চাকরি দেব, আমরা যদি আসি তাহলে মেধার ভিত্তিতে চাকরি বিক্রি হবে না। কিন্তু এই স্লোগানের ওপরে নির্বাচনী ইস্তেহারে পুরোপুরি ভরসা রাখতে পারলো না বিজেপি। নির্বাচনী ইস্তেহারে তারা এটা উল্লেখ করেছে যে আমরা আসলে মেধার ভিত্তিতে চাকরি হবে। তারা উল্লেখ করেছেন যে দুর্নীতির এ ব্যাপারে যথেষ্ট তদন্ত হবে। এর আগে তো নরেন্দ্র মোদির গ্যারান্টি দিয়ে গেছেন যে প্রত্যেকটা দুর্নীতির মামলা আমরা দরকার হলে আবার নতুন করে ওপেন করব, এবং শুধু তাই নয়, দুর্নীতিগ্রস্ত কাউকে রেয়াত করা হবে না। মোদি গ্যারান্টি, এটা নরেন্দ্র মোদি আগেই বলে গিয়েছিলেন। কিন্তু সরাসরি এই বিষয়টাকেই সব থেকে বেশি হাইলাইট করে, এবং না ভাতা দিয়ে নয়, আমরা চাকরি দিয়ে অন্যান্য অর্থনৈতিক অবস্থার উন্নতি করে আমরা বাংলাকে গড়ে তুলব, এরকম কোনো স্লোগানের ওপর জোর দিয়ে কিন্তু বিজেপি এই নির্বাচনটা লড়তে পারছে না। তাদের নির্বাচন ইস্তেহারে অফিসিয়ালি তাদের বলতে হচ্ছে যে না, আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব, দ্বিগুণ দেব, আমরা বেকার ভাতা দেব, অর্থাৎ যুবসাথী যে প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন সেই একই প্রকল্পের কথা বিজেপির ইস্তেহারে, এবং দ্বিগুণ টাকার কথা, যে বেকার যুবকদের আমরা 3,000 টাকা করে দেব মাসে। বেকার যুবক যদি আপনি 1 কোটি চাকরি দেন আপনার ইস্তেহার অনুযায়ী, তাহলে তো বেকার যুবকের সংখ্যা কমবে, বেকার যুবক থাকবে না। আপনাদের নির্বাচনী ইস্তেহারে আপনি 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার একই সঙ্গে বেকার যুবকদের 3,000 টাকা মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। বিজেপি বেরোতে পারলো না। বিজেপির ইস্তেহারে বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সাকসেস, সেই সাকসেস রেটের সম্ভবত সেই কারণে, সেই হিসেবেই বিজেপি সম্পূর্ণভাবে তার বিরোধিতা অফিসিয়ালি করতে করলো না নিজেদের ইস্তেহারে। তবে বিজেপির ইস্তেহারে কতকগুলো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমার চোখে পড়েছে। যেমন ধরুন, অনুপ্রবেশকারীদের তাড়ানো হবে, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা অমিত শাহ নিশ্চিত করেছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই নির্বাচনী প্রক্রিয়াগুলো চলছে, এসআইআর প্রক্রিয়া চলছে, সেই সময় একাধিক জনসভায় বলেছেন যে এখন বাদ দিচ্ছে ভোটার তালিকা থেকে, এরপর সিএএ করবে, এবং ওই সবাইকে যারা নিজেদের ভারতীয় হিসেবে বৈধতা প্রমাণ করতে পারবে না তাদেরকে নিয়ে চলে যাবে আলাদা ওই খোঁয়াড়ে নিয়ে গিয়ে রাখবে, যেটা এর আগে আসামে তারা করেছে, বিজেপি করেছে। এই অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। কিন্তু নির্বাচন কমিশন তখন জানিয়েছে যে তারা শুধু ভোটার হিসেবে বৈধতা নেই এটা দেখবেন, তারা নাগরিকত্ব নিয়ে মাথা ঘামাবেন না। সেই সময় অনেক বিজেপি নেতার মুখেও শুনেছি যে এসআইআর প্রক্রিয়া বৈধ ভোটার বেছে নেওয়ার প্রক্রিয়া, এটার মধ্যে নাগরিকত্বের কোনো বিষয় নেই। অমিত শাহ এর আগেও বলেছেন এবং নির্বাচনী ইস্তেহারে এবার পরিষ্কার করেছেন যে তারা এই নাগরিকত্ব প্রমাণের বিষয়টিতেই গুরুত্ব দিচ্ছেন, সেটাই কিন্তু আলটিমেট এম, এবং যারা নাগরিক হিসেবে নিজেদের বৈধতা প্রমাণ করতে পারবেন না তাদেরকে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। এই ডিটেক্ট, ডিলিট, ডিপোর্টের মধ্যে ডিলিট শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এক ধরনের ডিলিটিং দেখছি যেটা হচ্ছে, ফলে ওই অনুপ্রবেশকারী হিসেবে বা অবৈধ ভারতীয় হিসেবে চিহ্নিত করে তাদের খোঁয়াড়ে পাঠানোর বিষয়টার বাইরে এসআইআরকে রাখা যাবে কি না, এখন নির্বাচনী সংকল্পপত্র বিজেপি প্রকাশ করার পর আমার ধারণা এটা নিয়ে যে কেউ সন্দেহ প্রকাশ করবেন। ভালো মন্দ, উচিত অনুচিত এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে এরপরে সিএএ এবং যারা নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে বৈধতা প্রমাণ করতে পারবেন না তাদেরকে খোঁড়ে নিয়ে যাবে বিজেপি, আজকে বিজেপির সংকল্পপত্রেও অলমোস্ট সেই কথাটা লেখা হয়েছে। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সংকল্পপত্রে লেখা নয় কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেছেন, সেটা হলো বিজেপি ক্ষমতায় এলে এই পশ্চিমবঙ্গ থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গ থেকেই কাউকে, পশ্চিমবঙ্গের বর্তমান বিজেপি নেতাদের মধ্যেই কাউকে, এভাবে তিনি বলেননি। কিন্তু কেন পশ্চিমবঙ্গের থেকে কাউকে মুখ্যমন্ত্রী করা হবে কিনা এ নিয়ে সন্দেহ ছিল, কারণ এরকম ট্র্যাক রেকর্ড বিজেপির আছে। ত্রিপুরায় বিজেপি সরকার গড়ার পর বিপ্লব দেবকে এনে মুখ্যমন্ত্রী করা হয় যিনি ত্রিপুরার বাসিন্দা ছিলেনই না। সেরকমই পশ্চিমবঙ্গে যদি কোনো
আলটিমেটলি বিজেপি সরকার করার মান্যতা পায়, মানুষের সমর্থন পায়, তখন কাকে মুখ্যমন্ত্রী করা হবে? বিজেপি কাউকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে নির্বাচনে যায় না, এবং পশ্চিমবঙ্গেও তারা কাউকে নির্বাচনে আগে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করছে না। কিন্তু অ্যাটলিস্ট অমিত শাহ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এটা বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকেই কাউকে বেছে নেওয়া হবে। তবে তিনি পশ্চিমবঙ্গেরই একজন বিজেপি নেতা হবেন। পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতারা এ ব্যাপারে কন্টেন্ডার, সেটা শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, দিলীপ ঘোষ হতে পারেন, শুভেন্দু অধিকারী হতে পারেন, তাদের মধ্যে থেকেই কেউ, এভাবেও তিনি নিশ্চিত করেননি, কিন্তু এটুকু বলেছেন যে পশ্চিমবঙ্গের কেউ, বাইরে থেকে কাউকে এনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে বসিয়ে দেওয়া হবে না, এই কথাটা অমিত শাহ নিশ্চিত করেছেন। আর ওই হুমায়ুন কবিরের ভিডিও, এই প্রশ্ন করা হয়েছিল অমিত শাহকে, হুমায়ুন কবিরের ভিডিওতে দেখা গেছে যে 1000 কোটির ডিল বিজেপির সঙ্গে ইত্যাদি, সেটা সরাসরি অস্বীকার করেছেন। তিনি পরিষ্কার এটা দায় চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা চেনেন না, তিনি এরকম অনেক ভিডিও বানাতে পারেন। আপনারা এটা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনি এটা অস্বীকারই করবেন এবং হুমায়ুন কবিরের থেকে দূরত্বই তৈরি করবেন। গত কয়েক ঘন্টা যখন এই ভিডিও নিয়ে তোলপাড়, তখন কিন্তু এই রাজ্যের কোনো শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের মুখে প্রসঙ্গ শোনা যায়নি। তারা নীরবই ছিলেন এই নিয়ে, সরাসরি কোনো এই প্রশ্নে প্রতিক্রিয়া দিতে যাননি। অমিত শাহকে সরাসরি প্রশ্ন করা হয়েছিল, তিনি এই প্রতিক্রিয়া দিয়েছেন। কিন্তু এত কিছুর পরে আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে এমন কিছু বলছেন যেটা থেকে মনে হচ্ছে যে তিনি যথেষ্ট আশঙ্কিত যে কাঙ্ক্ষিত সাফল্য যার পিছনে তৃণমূল কংগ্রেস দৌড়চ্ছে, এর আগে যা অত্যন্ত অনায়াসে এসছে পশ্চিমবঙ্গের নির্বাচনে, সেটা এবারে তৃণমূল কংগ্রেস নাও পেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকেই পরিষ্কার, মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছেন যে ইভিএমে চিপ ঢুকিয়ে দেবে। এখন দেখুন, ইভিএমে চিপ ঢুকিয়ে দেবে রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন বলা, আর এই বিষয়টা রাজ্যের মুখ্যমন্ত্রী বলা, মমতা বন্দ্যোপাধ্যায় বলা, এর মধ্যে কিন্তু একটা তারতম্য আছে। এটা দুটোকে এক করে দেখলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন তখন বিষয়টাকে একেবারে গুরুত্বহীন করে দেখার কোনো মানে হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেক কিছু বলেন যেভাবে বিজেপি নেতারা ব্যাখ্যা করেন, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ইভিএম তো সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকে। এর আগে সরাসরি এ ব্যাপারে রাজনৈতিক অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন বিজেপির বি টিম হয়ে কাজ করছে, বিজেপির নির্দেশে কাজ করছে, বিজেপি যেভাবে বলে দিচ্ছে সেভাবে কাজ করছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে অভিযোগটা ইভিএমের ভেতরে চিপ ঢুকিয়ে দেবে, এই অভিযোগটা তিনি কার বিরুদ্ধে করছেন? বিজেপির বিরুদ্ধে করছেন। বলছেন এমনভাবে যে বিজেপি ঢুকিয়ে দেবে, কিন্তু বিজেপি নাগাল পাবে কী করে? ইভিএম তো থাকে নির্বাচন কমিশনের কাছে, এবং যেখানে বিজেপি ইভিএমের ব্যাপারে যতটুকু অ্যাক্সেস পেতে পারেন, ঠিক ততটুকু অ্যাক্সেসই তৃণমূল কংগ্রেস পেতে পারেন। তার মানে অভিযোগটা কিন্তু অ্যাকচুয়ালি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, অথচ নির্বাচন কমিশনই নির্বাচন করাবে। এবারের নির্বাচন এটা একটা ইউনিক সাইড যে এ রাজ্যের যারা 15 বছরের শাসক দল, তাদের আক্রমণের মুখে তো বিজেপি নয়, নির্বাচন কমিশনও। যারা নির্বাচনটা করাবে, সরাসরি নির্বাচন কমিশনের নাম না করলেও মুখ্যমন্ত্রীর এই অভিযোগের তীর নির্বাচন কমিশনের দিকেই যায়। ইভিএমের ভেতরে কোথায় কোন চিপ থাকে এবং কিভাবে অন্য চিপ ঢুকিয়ে দেওয়া যায়, এই তাত্ত্বিক বা টেকনিক্যাল যে সাইড, সেটাও নির্বাচন কমিশনের হাতে থাকে, সেটা বিজেপির হাতে থাকার কথা না। আমার যেটা আশঙ্কা হচ্ছে যে নির্বাচন কমিশনের প্রতিনিধি হয়েই বুথে যিনি প্রিসাইডিং অফিসার থাকেন, অন্যান্য বা অ্যাসিস্ট্যান্টরা থাকেন, নির্বাচনী আধিকারিক, তারা প্রত্যেকে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে থাকেন। মুখ্যমন্ত্রী যখন এই অভিযোগ করছেন, তখন তারা রাজ্যের শাসক দল, যাদের স্বাভাবিকভাবেই গণসংগঠন সবথেকে বেশি, সবথেকে শক্তিশালী রাজ্যের বেশিরভাগ অংশে, সেখানে এই সংগঠনের সন্দেহের মঞ্চে দাঁড়িয়ে যাবেন না তো এই নির্বাচন করতে আসা যারা সরকারি কর্মচারী থাকবেন, কারণ তারা কিন্তু সেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি। নির্বাচনী কমিশনের কাছ থেকে তারাই নির্বাচনের জন্য ইভিএম নিয়ে আসবেন, তারাই ইভিএম সেট আপ করবেন, দিনের শেষে তারাই সেই ইভিএম গুটিয়ে নিয়ে আবার ফেরত যাবেন নির্বাচন কমিশনের দায়িত্বে, সেটাকে বুঝিয়ে দেবেন। তার ভেতরে চিপ ভরে দেওয়ার অভিযোগ যদি হয় এবং যদি মুখ্যমন্ত্রী বলেন নজর রাখবেন, আপনারা ভালো করে দেখে নেবেন, তখন তারা কাদের সন্দেহ করবেন, কাদের সন্দেহের চোখে দেখবেন? সবথেকে বড় কথা,
নির্বাচনে রাজনৈতিক হিংসা এর আগে আমরা অনেক দেখেছি, এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের সঙ্গে লড়ে। কিন্তু এই ধরনের একটা এনভায়রনমেন্ট যদি তৈরি হয়, অর্থাৎ যারা ভোট করাতে এসছেন সেই সমস্ত ভোটকর্মীরা যদি সন্দেহের চোখে থাকেন, তাহলে তাদের নিরাপত্তা অতিরিক্ত মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না তো নির্বাচন কমিশনের? আমি শুরুতেই আপনাদের বলেছি যে এরকম নির্বাচন, যেখানে নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের তোপের মুখে, নির্বাচন কমিশনের হয়ে যারা প্রতিনিধিত্ব করবেন তাদের নিরাপত্তা নিয়ে অতিরিক্ত মাথা ব্যথা হতে পারে নির্বাচন কমিশনের, এরকম নির্বাচন এর আগে পশ্চিমবঙ্গে হয়নি। এবং এই নির্বাচনে সাধারণভাবে যে বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকে, তার থেকে কিছু অতিরিক্ত বিষয়ের দিকে আমাদের নজর রাখতেই হবে।